আজকে ক্লাসে আমরা মূলত যে জিনিসগুলো দেখতে যাচ্ছি সেটাকে আমরা নাম দিতে পারি হচ্ছে মেট্রিক্স ডিকম্পোজিশন। তো মেট্রিক্স ডিকম্পোজিশন মূলত হচ্ছে আমাকে হয়তো একটা মেট্রিক্স দেওয়া আছে এ, সেটাকে আমি হয়তো পি ইন্টু কিউ ইন্টু আর এরকম কয়েকটা মেট্রিক্সের প্রোডাক্ট আকারে এক্সপ্রেস করতেছি। এখন এই র্যান্ডম কয়েকটা ম্যাট্রিক্সের প্রোডাক্ট আকারে আমরা এক্সপ্রেস করবো না, আমরা আসলে এমন ভাবেই এই ডিকম্পোজিশনটা করব যাতে করে এই ডিকম্পোজিশনটা আমাকে কোনো হেল্প করে। তো আমরা প্রথম যে ডিকম্পোজিশনটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে কিউ আর ডিকম্পোজিশন। কিন্তু এইটা নিয়ে কথা বলার আগে আমাকে আরো কিছু বেসিক পড়ে আসতে হবে, কিছু জিনিস। প্রথমত পড়তে হবে ইনার প্রোডাক্ট বলে একটা টপিক, এন্ড দেন গ্রাম স্মিথ ডিকম্পোজিশন বলে একটা টপিক আমরা পড়বো। দেন আমরা কিউআর ডিকম্পোজিশনে যেতে পারবো। তো আমার মনে হয় শুরু এই প্রিরিকুইজিট গুলো আমি খুব দ্রুত আপনাদেরকে একটু দেখাই দিই। ইনার প্রোডাক্ট নিয়ে আমি যদি ঠিক মনে করে থাকি, আপনাদের সাথে এর আগে কথা হয়েছিল। ইনার প্রোডাক্টের আইডিয়াটা ছিল ডট প্রোডাক্টের জেনারেলাইজেশন। লাইক এ যদি একটা ভেক্টর হয় A1, A2, আর বি যদি একটা ভেক্টর হয় B1, B2, তাহলে এই দুই ভেক্টরের ডট প্রোডাক্ট ছোটবেলায় শিখে আসছেন হচ্ছে A1, B1 প্লাস A2, B2। আহ, এবং এই ডট প্রোডাক্টের হেল্প নিয়ে দুইটা ভেক্টরের মধ্যে কোণ বের করার আইডিয়া আমরা জানি। তারপর হচ্ছে আমরা দুইটা ভেক্টর পারপেন্ডিকুলার কিনা, একটা একটার সাথে অর্থোগোনাল কিনা, লম্ব কিনা, সেটা চেক করতে পারি যে ডট বি জিরো হইলে ভেক্টরগুলো লম্ব। এবং এই সেম আইডিয়াটা আমরা থ্রি ডাইমেনশন বা এনি এন ডাইমেনশনের জন্য জেনারেলাইজ করতে পারি। ইনার প্রোডাক্ট হচ্ছে এই ডট প্রোডাক্টের আইডিয়া থেকেও আরেক আরো এক স্টেপ জেনারেলাইজড অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট। আইডিয়াটা আমরা যে কোনো অ্যাবস্ট্রাকশন যেভাবে করি, যে স্পেশাল কেস নোন রেজাল্ট গুলোর দিকে তাকাই, তার কিছু বৈশিষ্ট্যকে পিক করি, and সেই বৈশিষ্ট্য যে বা যারা ফলো করে তাদেরকে ওই সেম দলে ফেলে দেই। ইনার ইনার প্রোডাক্টের ক্ষেত্রে আমরা তাই করব। ইনার প্রোডাক্টকে আমরা এক্সপ্রেস করি এইরকম একটা সিম্বল দিয়ে, সে U, V। ইউ আর ভি দুটো ভেক্টর, তাদের ইনার প্রোডাক্টকে আমরা এরকম একটা সিম্বল দিয়ে কর্নার ব্র্যাকেটের ভিতরে কমা দিয়ে এক্সপ্রেস করি। এবং এইটাকে আমরা ইনার প্রোডাক্ট বলবো যদি চারটা শর্ত সে ফলো করে। প্রথম শর্ত, আমরা একটু আগেও বললাম যে এই ডট প্রোডাক্ট থেকে যেহেতু ইন্সপিরেশন নিচ্ছি, ওর দিকে তাকিয়ে ওর বৈশিষ্ট্যগুলো দেখবো। তো ওর একটা বৈশিষ্ট্য হচ্ছে A.B আর B.A সেম, দ্যাট ইজ সিমেট্রিক। তো আমরা এক নম্বরে রাখবো হচ্ছে এই বৈশিষ্ট্যটাকে, যে ইউভি দুইটা ভেক্টরের ইনার প্রোডাক্ট আর VU দুইটা ভেক্টরের ইনার প্রোডাক্ট সেম। এটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে সিমেট্রি এক্সিওম। নাম্বার 2, আপনারা হয়তোবা দেখবেন যে একটা ভেক্টর যদি এ থাকে, আচ্ছা আমি সরাসরি এখানেই দেখাই, U+V যদি একটা ভেক্টর থাকে, তার সাথে যদি ডাব্লিউ আর একটা ভেক্টরের ডট প্রোডাক্ট করেন, তাতে যে রেজাল্ট আসবে সেটা এক্স্যাক্টলি সেম হবে যদি আপনি UW এর ডট করেন, VW এর ডট করেন এবং দুই ডট প্রোডাক্টকে যোগ করে দেন। দ্যাট ইজ ডট প্রোডাক্ট ডিস্ট্রিবিউট হয় ওভার অ্যাডিশন। এটার নাম আমরা দিচ্ছি অ্যাডিটিভিটি এক্সিওম। আরেকটা বৈশিষ্ট্য আমরা পিক করতেছি, সেটা হচ্ছে যদি একটা ভেক্টর থাকে ইউ আর একটা ভেক্টর থাকে ভি, তাতে ইউ ভেক্টরটাকে যদি কে দিয়ে মাল্টিপ্লাই করি, কোন একটা স্কেলার কে, তাহলে যা হবে
ডট প্রোডাক্ট ইউ আর ভি এর আগে বের করে দেন টোটাল ডট প্রোডাক্টটাকে কে দিয়ে মাল্টিপ্লাই করলে একই রেজাল্ট হবে। এই প্রপার্টিটাকে আমরা নাম দিচ্ছি হোমোজেনিটি এক্সিওম। এবং প্রথম সিমেট্রি প্রপার্টিটা কারণে আপনারা বোধহয় বুঝতে পারতেছেন যে এই সেম কে টা ভি তে মাল্টিপ্লাই করলেও একই এফেক্ট দিত। ভেতরে ভি এর সাথে কে মাল্টিপ্লাই যদি করতাম তাহলে সেই কেটাকে বাইরে আনা যায়। এন্ড ফাইনালি যে কোনো দুইটা ভেক্টর ইউভি এর ইনার প্রোডাক্ট কখনোই নেগেটিভ হইতে পারে না। এন্ড অ্যাডিশনালি যদি দুইটা সেম ভেক্টর নেই এন্ড ইনার প্রোডাক্ট নিয়ে যদি জিরো পাই, এটা কেবলমাত্র তখনই হবে যদি ভিটা আসলে জিরো ভেক্টর হয়। সো এই তার মানে আম, আমি একটা ভুল করেছি, এটা আসলে ইউভি না ভিভি, দুঃখিত। নিজের সাথে দুইটা ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট করলে সেটা নেগেটিভ হইতেই পারে, রাইট? মানে এইখানে আর এখানে ধরেন এ এর দুইটা কম্পোনেন্টই পজিটিভ, বি এর দুইটা কম্পোনেন্ট নেগেটিভ, ডট প্রোডাক্ট করলে ওভারঅল একটা নেগেটিভ টার্ম আসবে। সো ওইটা আসলে পসিবল না এভাবে ডিফাইন মানে স্ট্রিক্টলি বলে দেয়া। বাট নিজের সাথে নিজের ডট যদি কোনো ভেক্টরের করেন সেটা অবশ্যই নন নেগেটিভ দেয়। অ্যান্ড এক্স্যাক্টলি ইকুয়াল টু জিরো দেয় কেবলমাত্র তখন যখন ভেক্টরটাই জিরো ভেক্টর হয়। সো এইটাও ডট প্রোডাক্টেরই একটা বৈশিষ্ট্য যেখান থেকে আমরা জেনারেলাইজ করলাম। এইটার নাম হচ্ছে পজিটিভিটি এক্সিওম। এবং আমরা ডিক্লেয়ার করলাম যে এই চারটা বৈশিষ্ট্য যারা মানবে এরকম যে কোনো মানে এটা টেকনিক্যালি কিন্তু টু ভ্যারিয়েবল ফাংশনের মতো করে আহ, ব্যাপারটা আসতেছে। অ্যাজ ইফ এই ইনার প্রোডাক্ট এটা আসলে ভেক্টর স্পেস ভি ক্রস ভি থেকে রিয়েল অথবা কমপ্লেক্স ডিপেন্ড করতেছে আমি কোন ফিল্ডের উপর আমার ভেক্টরকে ডিফাইন করতেছি। সো ভেক্টর স্পেসের ক্রস প্রোডাক্ট নিয়েছি কারণ টু ইনপুট ফাংশনের মতো করে সে বিহেভ করতেছে এবং আউটপুটটা আসতেছে রিয়েল নাম্বারে অথবা কমপ্লেক্স নাম্বারে। সেটা একটা টু ইনপুট ফাংশনের মতো করে ওয়ার্ক করতেছে। তো এইরকম যে কোনো ফাংশন যদি আমি পাই যে এই চারটা বৈশিষ্ট্য মানে, তাহলে আমরা তাকে ইনার প্রোডাক্ট নাম দিচ্ছি। এবং এই জেনারেলাইজ ইনার প্রোডাক্টের ব্যাপারে আমরা সেম আগের মতো কিছু নোন আইডিয়া ইউজ করব যে ইউ ভেক্টর অ্যান্ড ভি ভেক্টর আর কল্ড অর্থোগোনাল ইফ ডটের ক্ষেত্রে ইউ ডট ভি জিরো হইলে আমরা অর্থোগোনাল বলতাম, এখন আমরা বলবো ইউ আর ভি এর ইনার প্রোডাক্ট জিরো হইলে তার অর্থোগোনাল। এখন দেখেন, আহ, আ- আমাদের টপিক আসলে ইনার প্রোডাক্ট ইটসেলফ টপিক হিসাবে আপনাদের সিলেবাসে নাই। সিলেবাসে আপনাদের ডিকম্পোজিশনও নাই, বা ডিকম্পোজিশনটা আমরা আপনাদের লাগবে বলে আমি পড়াচ্ছি। তো ইনার প্রোডাক্টের ক্ষেত্রে আহ বেশি ডিটেলে না ঢুকলো মানে এক দুইটা সিলি এক্সাম্পল দিয়ে একটু বোঝানো ট্রাই করি যে কি কি আসলে ইনার প্রোডাক্ট হতে পারে। ধরেন ডট প্রোডাক্টের ডেফিনেশন যেটা ফিক্সড, মানে ডট প্রোডাক্ট নিজেও একটা ইনার প্রোডাক্ট, এটা আমরা এবার অনেকটা বলতে পারি যে স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্ট। হ্যাঁ। তো এখন আমি যদি একটু অন্য কালারে এমন একটা ইনার প্রোডাক্ট লিখি যে এই টু আর টু এর দুইটা ভেক্টরের জন্য আমি ইনার প্রোডাক্ট ডিফাইন করলাম যে এ ভেক্টর বি ভেক্টর এর ইনার প্রোডাক্ট, এটা একটা এক্সাম্পল দিচ্ছি। হচ্ছে আগে আমরা কি জানতেছিলাম A1 B1 প্লাস A2 B2। এখন আমি বলে দিলাম 5A1 B1 প্লাস 7A2 B2। আপনারা যদি একটু সিম্পলি প্রত্যেকটা রিভাইজ করেন কন্ডিশন দেখবেন যে সবগুলাই আসলে স্যাটিসফাই করে। এমনকি আপনি যদি আমরা জেনারেল ভেক্টর স্পেস নিয়ে কথা বলতেছি, ইউক্লিডিয়ান ভেক্টর স্পেস হলে তার স্ট্রাকচারটা এরকম A1, A2, B1, B2 হয়, সব ভেক্টর স্পেসে তো হয় না। তো সেই ক্ষেত্রে আরো এক্সাম্পল আসতে পারে। ধরেন আমরা যদি সেট অফ ফাংশনস নিয়ে ডিল করি, সেট অফ কন্টিনিউয়াস ফাংশন ভেক্টর স্পেস ফর্ম করে আমরা দেখছি সেট অফ স্মুথ ফাংশনস। তো আমি চিন্তা করে একটু আপনারা নিজেরা জাজ করতে পারেন যে, এক সেকেন্ড প্লিজ।
আমরা এফ আর জি দুইটা ফাংশনের ইনার প্রোডাক্ট এভাবে ডিফাইন করলাম, ইন্টিগ্রাল অফ কোন একটা পছন্দের আমার চয়েসের নাম্বার এ থেকে বি, আচ্ছা একটা অ্যাকচুয়াল নাম্বার দিয়ে দিই আমার মন মতো। এফ আর জি হচ্ছে কোন স্পেস থেকে নিয়েছি, সেট অফ অল কন্টিনিউয়াস ফাংশনস। ধরা যাক আমি -7 থেকে 3 এর মধ্যে এফ অফ এক্স জি অফ এক্স এর ইন্টিগ্রাল নিচ্ছি। আপনারা যদি একটু চিন্তা করে দেখেন, একটু যাচাই করেন, দেখবেন এই চারটা কন্ডিশনের সবগুলাই এই ফাংশনটা ফলো করে। তো মানে ইনার প্রোডাক্ট ডট প্রোডাক্ট থেকে ইন্সপায়ার হয়ে আসা, কিন্তু আলটিমেটলি ও অনেক অদ্ভুত সব স্ট্রাকচার নিতে পারে। ভেক্টর স্পেস নিজেই অনেক অদ্ভুত হইতে পারে, সবসময় এরকম সুন্দর R2 R3 এর মতো ইউক্লিডিয়ান ভেক্টর স্পেসই আমরা ডিল করি তা না। তো অদ্ভুত অদ্ভুত ভেক্টর স্পেসেস আমরা দেখছি, আমরা মেট্রিক্সের স্পেস দেখছি, রাইট? তো সেখানে হয়তো বা মেবি এ ট্রান্সপোজ ইন্টু এ এইভাবে কোনো একটা মেট্রিক্সের, মেমোরি থেকে বলতেছি বা যতদূর মনে পড়ে যে এটাও একটা ইনার প্রোডাক্ট, সেট অফ মেট্রিক্সেস এর জন্য এ এ একটা ম্যাট্রিক্স আর বি একটা ম্যাট্রিক্স, ডাইমেনশন ম্যাচের ব্যাপার আছে, সেট অফ অল সেম সাইজ ম্যাট্রিক্স এর জন্য প্রযোজ্য। সো এ ট্রান্সপোজ বি, এইটা একটা ইনার প্রোডাক্ট ফর্ম করে যদি আমি ভুল না করে থাকি। এটাও চারটা শর্তই মানে, আপনারা চাইলে চেক করতে পারেন। আমি এইরকম এর আগে যখন ভেক্টর স্পেস পড়িয়েছি তখন এরকম অনেক মানে এই উইয়ার্ড গুলা অনেক এক্সাম্পল দিয়ে দিয়ে দেখি আপনাদের কাছে, মানে ভালো করে সেন্স মেক করানোর জন্য অনেক এক্সাম্পল দিয়ে এমফাসাইজ দিয়ে দেখাইছিলাম, কিন্তু ইনার প্রোডাক্টে আমি বেশি ডিটেলে ঢুকতে চাচ্ছি না, কারণ এটা আমাদের একটা হেল্পিং হ্যান্ড হিসাবে আমি শুধু পড়াচ্ছি, অ্যাজ অ্যাজ এ মেইন টপিক না। তো সেই রকমই এখানে ইউ আর ভি কে আমরা অর্থগোনালিটির ডেফিনেশন, এই নতুন ইনার ডট প্রোডাক্টের বদলে এই নতুন ডেফিনেশন ইনার প্রোডাক্ট ইউজ করে আমরা অর্থগোনালিটি ডিফাইন করতে পারি। আবার আরেকটা এক্সট্রা আইডিয়া আছে যে এই সেম ইউএন ভি কে আমরা এইবার টার্মটা অলমোস্ট ক্লোজ অর্থ নর্মাল বলি যদি এই ইউ ভি এর ইনার প্রোডাক্ট জিরো হয়, অ্যান্ড অ্যাডিশনালি নর্ম অফ ইউ নর্ম অফ ভি দুইটাই ওয়ান হয়। আর নর্ম অফ ইউ মানে কি, আমরা এর আগে ডট প্রোডাক্ট দিয়ে যেভাবে নর্ম ডিফাইন করছিলাম একইভাবে ইনার প্রোডাক্ট দিয়েও করা যায়। ইউ এর সাথে ইউ এর ইনার প্রোডাক্ট নিলে যা আসে সেটা হচ্ছে নর্ম অফ ইউ হোল স্কোয়ার। সো তাকে আমি স্কোয়ার রুট করতেছি, স্কোয়ার রুট করে যাকে পাচ্ছি সেটা হচ্ছে নর্ম অফ ইউ। ঠিক যেভাবে ডট এ ভেক্টর নিয়ে যদি স্কোয়ার রুট করি আমরা এ ভেক্টরের ম্যাগনিটিউড পাই, ওই ওই আন্দাজে আর কি। একইভাবে ভি এরটাও একইভাবে ডিফাইন্ড। তার মানে যদি ইউনিট ভেক্টরস হয় আমার ভেক্টর গুলা, এন্ড তারা যদি পারপেন্ডিকুলার হয়, তাহলে আমরা তাদেরকে বলি অর্থ নর্মাল। এখন এই এই অর্থগোনালিটির আইডিয়া থেকে আমি কোথায় যাওয়ার চেষ্টা করতেছি একটু দেখেন। সেটা হচ্ছে আমরা এর আগে বেসিস যখন পড়েছিলাম তখন আমরা দেখেছি যে যে কোনো দুইটা ভেক্টর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট যদি হয় সে একটা 2 ডাইমেনশনাল স্পেসকে স্প্যান করতে পারে সে। তার মানে এই দুইটা ভেক্টর মিলে একটা সেট ধরলে, যদি এটা ধরি V1, এটা যদি ধরি V2, এরা দুজন মিলে একটা বেসিস ফর্ম করে। কিন্তু এরা পারপেন্ডিকুলার না, আমাদের অন্তত আমাদের স্ট্যান্ডার্ড ডেফিনেশন অনুযায়ী এরা পারপেন্ডিকুলার না। যদি পারপেন্ডিকুলার দুইজনকে নেই তাহলে কিছু এক্সট্রা অ্যাডভান্টেজ পাওয়া যায়, যেমন ঠিক ধরেন আই আর জে যদি আমরা বেসিস ভেক্টর হিসেবে চুজ করি, তাহলে আমাদের ভিজুয়ালাইজ করা এভরিথিং খুব সহজ হয়ে যায় বিকজ অফ পারপেন্ডিকুলারিটি। এন্ড ব্যাপারটা শুধু জিওমেট্রিক ভিজুয়ালাইজেশন না, অনেক কিছুতেই আমাদেরকে যদি আমাদের বেসিস অর্থগোনাল হয়, বেসিসের ভেক্টরগুলো সবাই সবার সাথে যদি অর্থগোনাল হয়, তখন আমরা নাম দিই হচ্ছে অর্থগোনাল বেসিস। আমি আর ডেফিনেশনটা ফর্মালি লিখলাম না, অর্থগোনাল বেসিস নাম শুনে বুঝে নিয়েন এমন একটা সেট যারা বেসিস ফর্ম করে কোন একটা স্পেস ভেক্টর স্পেসের জন্য, এবং যারা প্রত্যেকে প্রত্যেকের সাথে অর্থগোনাল, ইন আদার ওয়ার্ডস যাদের প্রত্যেকের সাথে প্রত্যেকের ইনার প্রোডাক্ট নিলে জিরো প্রডিউস হয়। তো এইটা আমাকে কি হেল্প করবে, আমাকে এক সেকেন্ড। সেটা হচ্ছে মানে হেল্প কি মানে পারপেন্ডিকুলার হলে তো অনেক অ্যাডভান্টেজ, এটা দেখতেই পাচ্ছেন। তারপর আমি একটা ইন্টারেস্টিং অ্যালজেব্রাইক অ্যাডভান্টেজ দেখাই। ধরেন আমার বেসিস সেটের মেম্বার হচ্ছে V1, V2, V3, এবং এটা ধরা যাক এটা হচ্ছে অর্থগোনাল। এখন অন্য যে কোনো একটা র্যান্ডম সেট নিলাম ভি, এবং তার মানে ভালো কথা, তার মানে আমার ভেক্টর স্পেস যদি ভি হয় সে হচ্ছে এই বি সেট দ্বারা স্প্যান হয়।
আমরা বোধহয় স্প্যানের নোটেশন এটাতে অভ্যস্ত না, আমরা স্প্যান বোধহয় এভাবে লিখে অভ্যস্ত। এখন আমি যদি একটা আরবিটারি ভেক্টর ভি নেই ভেক্টর স্পেস ক্যাপিটাল ভি থেকে, সেক্ষেত্রে আমরা বলতে পারি ভি কে এরকম ফরম্যাটে লেখা যাবে যে ভি হচ্ছে কোনো এক k1 v1 প্লাস k2 v2 প্লাস k3 v3, লিনিয়ার কম্বিনেশনের আইডিয়া যেটা ছিল বেসিসের ক্ষেত্রে। এখন ধরেন এই k1 k2 গুলো আমি জানি না, আমি জানতে চাচ্ছি। যদি আমার ভেক্টর গুলা পরস্পর অর্থগোনাল হয় তাহলে কিছু অ্যাডভান্টেজ পাওয়া যায়। কি অ্যাডভান্টেজ দেখেন, আমি বোথ সাইডে ভি1 ভেক্টরের সাথে ইনার প্রোডাক্ট নিতে চাচ্ছি। সো ভি1 ইনার প্রোডাক্ট ভি, সিমেট্রি মিন করে যে লেফট রাইট যে কোনো জায়গায় আমি ভি1 লিখতে পারি, তারপর আমি জাস্ট আমার ওসিডির জন্য আমি ভি1 কে লেফটেই লিখি। হ্যাঁ, সিমেট্রি মিন করতেছে, ডাজন্ট ম্যাটার করে লিখবো। সো k1 v1 এর সাথে ভি1 যখন আমি ইনার প্রোডাক্ট করতেছি, আচ্ছা আমি একটু স্টেপ বাই স্টেপ দেখি, প্রপার্টি গুলো সব ইউজ করি। So, আমি আসলে ভি1 এর সাথে k1 v1 প্লাস k2 v2 প্লাস k3 v3 কে ইনার প্রোডাক্ট করতেছি। বোথ সাইডে আমি ভি1 দিয়ে ইনার প্রোডাক্ট করছি। এখন আমরা জানি যে এই অ্যাডিশনের উপর ডিস্ট্রিবিউট হয়ে যায় ইনার প্রোডাক্ট, 2 নাম্বার প্রপার্টি ডেফিনেশন থেকে। তো সেই সেন্সে আমি লিখতে পারি এখানে তিনটা ইনার প্রোডাক্টের সাম ভি1 কমা k1 v1 প্লাস ভি1 কমা k2 v2 প্লাস ভি1 কমা k3 v3। এবং 3 নাম্বার প্রপার্টি হোমোজেনিটি প্রপার্টি বলতেছিল যে আমি কে টাকে বাইরে আনতে পারি, সেটা এমনকি ভি এর পরের জনের সাথে থাকলো বিকজ অফ সিমেট্রি। সেখানে প্রত্যেকটা থেকে একটা করে k1 k2 k3 বাইরে আসতেছে। k1 এর ভেতর থাকতেছে ভি1 এখানে আসতেছে k2 v1 v2, লাস্টে আসতেছে k3 v1 v3। এখন যেহেতু আমরা জানি যে আমাদের এই ভেক্টর গুলো বেসিস ভেক্টর গুলো একটা একটার সাথে অর্থগোনাল, সেহেতু ভি1 আর ভি2 কে ইনার প্রোডাক্ট নিলে জিরো হবে, ভি1 আর ভি3 কে ইনার প্রোডাক্ট নিলে জিরো হবে। বাট ভি1 এর ক্ষেত্রে এমন কিছু বলা যাচ্ছে না। তাহলে দিস গাই ভি1 এর সাথে আমার ভেক্টর ভি এর ইনার প্রোডাক্ট নিলে এইটুকু আসতেছে শুধু, বাকিগুলো জিরো হয়ে যাচ্ছে। এখান থেকে আমি k1 পেয়ে যাচ্ছি। k1টা আসতেছে হচ্ছে ভি1 এর সাথে ভি এর ডট প্রোডাক্ট ডিভাইডেড বাই ভি1 এর সাথে ভি1 এর ডট প্রোডাক্ট। এটাকে শর্টকাটেও লেখা যায়, আরো শর্টকাট করা যায়। ভি1 এর সাথে ভি এর ডট ইনার প্রোডাক্ট ডিভাইডেড বাই নর্ম অফ ভি1 স্কোয়ার। একইভাবে আমি k2 k3ও পাবো, খালি এই ওয়ান গুলার জায়গায় 2 3 বসায় দিলে k2 k3 এসে পড়তেছে। হুইচ মিনস যে কোনো একটা ভেক্টর আমি যদি একটা ভেক্টর স্পেস থেকে চুজ করি এবং তাকে যদি বেসিস ভেক্টর গুলার লিনিয়ার কম্বিনেশনে এক্সপ্রেস করতে চাই, তাহলে সাথে যেই কোএফিসিয়েন্ট গুলো আসে তারা দেখতে অলওয়েজ এরকম হয়। আমার ভেক্টর ভি এর সাথে ভি1 এর ইনার প্রোডাক্ট ডিভাইডেড বাই নর্ম অফ ভি1 স্কোয়ার, ভি ভেক্টরের সাথে ভি2 ভেক্টরের ইনার প্রোডাক্ট ডিভাইডেড বাই নর্ম অফ ভি2 স্কোয়ার, ভি ভেক্টরের সাথে ভি3 ভেক্টরের ইনার প্রোডাক্ট ডিভাইডেড বাই নর্ম অফ ভি3 স্কোয়ার। এবং এইটা এত সহজে কোএফিসিয়েন্ট গুলো আমি বের করতে পারছি বিকজ এই জায়গাগুলো জিরো হয়ে গেছিল, আদারওয়াইজ পারতাম না। আর এই জিরো হওয়ার কারণ ছিল হচ্ছে এই অর্থগোনালিটি। অর্থগোনালিটি যদি না থাকে বেসিসে তাহলে এই এক্সট্রা অ্যাডভান্টেজটা আমরা পাই না। এবং অনেক সহজে কোএফিসিয়েন্ট বের করা যায়। ইনফ্যাক্ট কোএফিসিয়েন্ট বের করার দোকানে এটাকে অ্যাজ এ ফর্মুলা আমরা মনে রাখতে পারি, অ্যাজ লং এজ আমার মানে বেসিস গুলা হচ্ছে অর্থগোনাল। এরকম ভাবে লেখা যায়, বেসিস যদি অর্থ নর্মাল হয় এটা হচ্ছে ফর অর্থগোনাল বেসিস। বেসিস যদি অর্থ নর্মাল হয় তাহলে কাজটা আরো সোজা। এই নর্ম গুলা নিচের ডিনোমিনেটর নর্ম গুলা সব ওয়ান, তখন এসে পরে ভি কমা
V1 V1 ভেক্টর, ভি কমা V2 ভেক্টর, ভি কমা V3 ভেক্টর। ফর এক্সাম্পল আমাদের আই জে কে এর ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য। 2i প্লাস 3j প্লাস 4k এরকম একটা ভেক্টর যদি আমাকে দেয়া থাকে, এটার সাথে যদি আমি আই এর ডট করি তাহলে 2 পেয়ে যাই, জে ডট করলে 3 পেয়ে যাই, কে ডট করলে 4 পেয়ে যাই। এক্স্যাক্টলি এখানে যে সিচুয়েশনটা আছে। এখন আমরা এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন্স থাকলে বা ডাউট থাকলে আমাকে বলবেন প্লিজ। অলরাইট, এখন আমরা যেটা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে, ধরেন আমাকে একটা বেসিস দেয়া হলো V1 V2 V3 আপ টু VN, এবং ধরা যাক এটা নট অর্থোগোনাল। নট অর্থ নর্মাল। কিন্তু আমি অর্থ নর্মালাইজ করতে চাই। সো নিড টু অর্থ নর্মালাইজ, বিকজ আমার অনেক অ্যাডভান্টেজ আসবে। এই অর্থ নর্মালাইজ করতে চাই কথার মানে কি? মানে হচ্ছে আমার নিশ্চয়ই বেসিস এন সংখ্যক মেম্বার মানে হচ্ছে ডাইমেনশন এন ভেক্টর স্পেসে। এই এন ডাইমেনশনাল ভেক্টর স্পেসটা আমাকে যে দেয়া হয়েছে, এই স্পেসের এই ভেক্টর গুলো অর্থ নর্মাল না, কিন্তু এর বদলে এদেরকে ব্যবহার করেই কিন্তু নতুন ভেক্টর U1 U2 U3 আপ টু UN পর্যন্ত আমি যেতে চাই, যাতে করে সেটা অর্থনর্মাল হয়। অর্থাৎ নিড টু ফাইন্ড, এটার মানে দাঁড়াচ্ছে নিড টু ফাইন্ড, ধরা যাক নতুন বেসিসের সেটের নাম দিলাম বি ড্যাশ, যেটা হচ্ছে মেম্বার গুলো U1 U2 আপ টু UN, যেখানে এরা হচ্ছে অর্থনর্মাল। এবং একটা প্রসেস আছে, এটা কি একটা বিজ্ঞানী নাম নাকি দুইটা আমি ঠিক পুরোপুরি শিওর না, গ্রাম স্মিথ প্রসেস, দ্যার ইজ এ চান্স যে দুইটা দুইজনের নাম। সেই প্রসেস ফলো করে এটা খুব সহজে বের করা যায়, একটা অ্যালগোরিদমের মতো, গ্রাম স্মিথ একজনের নামও হতে পারে, আমি ঠিক শিওর না আসলে, সরি। প্রসেস, এই প্রসেসটা কিভাবে ওয়ার্ক করে আমি একটু দেখাই। এক সেকেন্ড প্লিজ। স্টেপ 1, U1 সহজে, সবচেয়ে সহজ খুঁজে পাওয়া, V1 কে U1 ধরে ফেলবো। স্টেপ 2, U2 হচ্ছে V2 মাইনাস ভি কমা V2 ডিভাইডেড বাই, সেকেন্ড প্লিজ, ভি কমাটা হবে না, U1 কমা V2 ডিভাইডেড বাই নর্ম অফ U1 স্কোয়ার ইন্টু U2। আচ্ছা, ধরা যাক, আমরা বোঝার জন্য ধরি যে আমাদের আসলে অরিজিনাল বেসিসে মেম্বার ছিল V1 V2 দুইটা মাত্র ভেক্টর, আর আমরা অর্থনর্মালাইজ করে নতুন যাকে খুঁজতেছি তার ভেতর থাকবে U1 U2 দুইটা ভেক্টর। সো আমরা V1 আর U1 কে সেম রেখে দিচ্ছি, মানে প্রথম জনকে তো আনটাচ রাখাই যায়, যে যে কোনো এক ডিরেকশনে। ধরা যাক এইটা আমাদের R2, ধরা যাক এইটা হচ্ছে আমার V1, এইটাকেই আমি U1 ডিক্লেয়ার করছি। সো আমার এখন U2টা হওয়া লাগবে কোন ডিরেকশনে?
ভি ওয়ানকেই আমি ইউ ওয়ান ডিক্লেয়ার করছি, ইউ টুটা হওয়া লাগবে ওর সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে। তো সেটা আমি কিভাবে করতেছি দেখি। আহ, আচ্ছা, একটা ছোট, সরি, একটা ছোট কারেকশন। আমরা এইটা হচ্ছে নট অর্থোগোনাল, ব্রাঞ্চিং প্রসেস ইনিশিয়ালি অর্থোগোনালাইজ করে খালি, সেটা নট অর্থোগোনাল। সো অর্থোগোনালাইজ, অর্থোগোনাল বেসিসে কনভার্ট করে ফেলতে পারলে তারপর একটা মাত্র স্টেপ শেষে অর্থোগোনাল করে ফেলা যায়। সবাইকে যার যার ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করলেই চলে, তারা ইউনিট ভেক্টরে কনভার্ট হয়ে যাবে। ম্যাগনিটিউড দিয়ে, সেম নাম্বার দিয়ে বা বা স্কেলার নাম্বার দিয়ে এদেরকে ডিভাইড করলে এদের আসলে ডিরেকশন চেঞ্জ হয় না, সো লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স বা এইসব কখনো হ্যাম্পার্ড হয় না। এনিওয়ে, তো আমরা এখন বোঝার চেষ্টা করি যে এই রেড ডিরেকশনে ইউ টু ভেক্টরটা পাওয়ার জন্য আমাকে কি করতে হচ্ছে। সেটা হচ্ছে আহ, আমার এইখানে যে লোকটা আছে, এইটার পরিচয়টা একটু বোঝার চেষ্টা করি। ইউ ওয়ান আর ভি টুর মধ্যে আমরা যেহেতু আর টু দিয়ে বুঝতেছি, তাহলে সেহেতু ইনার প্রোডাক্ট না বলে আমরা আমাদের বোঝার সহজের জন্য ডট প্রোডাক্ট বলবো। ইউ ওয়ান এবং ভি টুর মধ্যে ডট করতেছি, করে ইউ ওয়ান ম্যাগনিটিউড স্কোয়ার দিয়ে ডিভাইড করতেছি। সো টেকনিক্যালি আমি যেটা পাচ্ছি যে ভি টু, ভি টু ধরেন কোন একটা এরকম ডিরেকশনে আছে, অন্য কালার দিয়ে দেখাই। এটা ধরেন ভি টু। সো ভি টুর সাথে আমি ডট করতেছি হচ্ছে ইউ ওয়ানের, হুইচ ইজ দিস গাই, করে ইউ ওয়ানের ম্যাগনিটিউড স্কোয়ার দিয়ে ডিভাইড করতেছি। তা খেয়াল করে দেখেন, ছোটবেলা থেকে পড়ে এসেছি এ একটা ভেক্টর, বি আর একটা ভেক্টর। সো এর বরাবর ভি এর যে ছায়াটা, সেটাকে আমরা লিখি হচ্ছে বি এর ম্যাগনিটিউড টাইমস কস থিটা। এটাকে লিখে ফেলা যায় এর ম্যাগনিটিউড বি এর ম্যাগনিটিউড টাইমস কস থিটা বাই এ, হুইচ মিনস এ ডট বি বাই এ এর ম্যাগনিটিউড। এখন সেটা হচ্ছে এই লেন্থ টুকু। যদি আমি এই ভেক্টর টুকু চাই, এ বরাবর বি এর কম্পোনেন্ট, তাহলে এ এর বরাবর ইউনিট ভেক্টর দিয়ে একটা এক্সট্রা মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আসতেছে একটা এক্সট্রা এ ভেক্টর বাই এর ম্যাগনিটিউড। সো ওভারঅল জিনিসটা দাঁড়াচ্ছে হচ্ছে এ ডট বি ডিভাইডেড বাই এর ম্যাগনিটিউড স্কোয়ার টাইমস এ ভেক্টর। হ্যাঁ, তো আহ, আমি বোধহয় এইখানে একটা ওয়ান হবে, দেখো এখানে একটা ওয়ান হবে। সরি, আমি একটু কারেকশন করতেছি। এইটা ইউ ওয়ান হবে, ইউ টুই তো বের করতেছি। ইউটিউব বের করতে গিয়ে ইউ টু লাগলে কেমন হবে? এনিওয়ে, সো এখন এই পুরা এক্সপ্রেশনটার সাথে এই পুরা এক্সপ্রেশনটাকে মেলাম, কম্পেয়ার করেন। এ ভেক্টরের জায়গায় ইউ ওয়ান ভেক্টর আসছে, আর বি ভেক্টরের জায়গায় ভি টু ভেক্টর আসছে। তাহলে এইটা যদি এ বরাবর বি এর কম্পোনেন্ট হয়, তাহলে এইটা কি হওয়া উচিত? কার বরাবর কার কম্পোনেন্ট? ইউ ওয়ান বরাবর ভি টু এর কম্পোনেন্ট। সো ইউ ওয়ান বরাবর বা ভি ওয়ান বরাবর ভি টু এর কম্পোনেন্ট হচ্ছে এইটা, একদম সমান সমান হয়ে গেছে এইটুকু। So আমি এই ভি ওয়ান বরাবর ভি টু এর কম্পোনেন্ট বের করছি। এরপর ইউ টুটা আমি চাচ্ছি ঠিক এই রেড বরাবর আসুক। মনে মনে এটাকে একটু এই পাশে ট্রান্সফার করে চিন্তা করেন, ইউ টু প্লাস দিস কম্পোনেন্ট ইকুয়ালস টু ভি টু। তাহলে দেখেন, ইউ টু ভেক্টরটা এই বরাবর আসতেছে এবং এইটার সাথে এই কম্পোনেন্টটা যোগ করলে ঠিক ভি টুই হওয়া লাগবে, হুইচ মিনস এই লোকটা পারফেক্টলি ওর অপোজিট ডিরেকশনে লম্ব বরাবর প্রজেকশনটা বের করবে, মানে ওই এই ভি ওয়ান বরাবর প্রজেকশন না নিয়ে ভি ওয়ানের পারপেন্ডিকুলার ডিরেকশন বরাবর প্রজেকশন বের করার মেথড আসলে এটা। এখন সেই প্রজেকশনের লেন্থটা একটু কম বেশি হইতে পারতো, আমার ডিরেকশন দিয়ে কথা, আমি আসলে ইউ ওয়ান বা ভি ওয়ানের পারপেন্ডিকুলার ডিরেকশন পেয়ে গেছি, ইউ টু এর ডিরেকশন পেয়ে গেছি। সো এই স্টেপ টু শেষে আমি ইউ টু ভেক্টরটা আসলে এমন একজনকে পাচ্ছি। প্রসেসটা কিভাবে ওয়ার্ক করছে আমি সামারাইজ আরেকবার করি, যে দিস ইজ আওয়ার ভি ওয়ান, একেই আমি নাম দিচ্ছি ইউ ওয়ান। আমি
ভি টু যে অন্য গিভেন ভেক্টরটা সেটাকে টার্গেট করছি, ওর ভি ওয়ান বরাবর কম্পোনেন্ট না নিয়ে আমি ওর ভি ওয়ানের পারপেন্ডিকুলার বরাবর কম্পোনেন্ট নিছি, এই বিয়োগটা করে সেটা পাইছি। সেই পারপেন্ডিকুলার বরাবর যে কম্পোনেন্টটা তার নাম আমি দিয়ে দিচ্ছি ইউ টু, অ্যান্ড সাকসেসফুলি এটা আমাকে লম্ব একটা ভেক্টর দিছে ইউ ওয়ানের সাথে। এই পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা? ওকে। এখন মনে করেন আপনার কাছে আসলে ভেক্টর ভি1 ভি2 দুইটা না তিনটা ছিল, ভি1 ভি2 ভি3। আপনি মনে মনে এখানে এখন ভি3 চিন্তা করতেছেন, তাহলে এখানেও আরেকটা ইউ3 লাগবে। আপনার ভি1 এবং ভি2 তৃতীয়টাতে হাত না দিয়ে শুধু প্রথম দুইটাকে ইউজ করে আপনি এমন দুইটা ভেক্টর পেয়ে গেছেন যারা লম্ব। এখন ভি3টা আনইউজড আছে, এবং আপনার আরেকটা ভেক্টর খুঁজতে হবে ইউ3, যেটা ইউ1 ইউ2 দুইটার সাথেই লম্ব। তো এই ভি3 আনইউজ যেটা আছে ওইটাকে ব্যবহার করে আপনি ইউ1 ইউ2 দুইটার সাথে লম্ব একজনকে খুঁজে পেতে চাচ্ছেন। এটা আসলে খুব সহজেই পাওয়া সম্ভব। তার আগে আমি একটা অন্য ক্যালকুলেশন দেখি, এইমাত্র আমরা যা ডেভেলপ করছি তার কাছাকাছি জিনিস দিয়ে সম্ভব। অন্য একটা ক্যালকুলেশন দিয়ে যদি দেখাই, এই ইউ2টা আসলেই যে ইউ1 এর সাথে লম্ব ছিল, এত জিওমেট্রি ইউজ না করে আমরা আহ আমরা আসলে অ্যালজেব্রা করলেও পারতাম। দেখেন এটা সমান কত আসতেছে, দেখেন ইউ2-র এক্সপ্রেশন পুরাটা যদি বসায় দিই অ্যাডিশনের উপর ডিস্ট্রিবিউট হয়ে যায়, মানে সাবট্রাকশনের উপর ডিস্ট্রিবিউট হবে। তাহলে প্রথমে আসবে হচ্ছে ইউ2 কমা ভি2, মাইনাস আসবে হচ্ছে এই পুরাটা একটা স্কেলার হিসেবে বাইরে চলে আসতেছে। সো ইউ1 কমা ভি2 ডিভাইডেড বাই ইউ1 স্কোয়ার, এইটা স্কেলার হিসেবে বাইরে আসতেছে। ভিতরে আসতেছে হচ্ছে ইউ2-র এই এই ইউ1 সাথে এই ইউ1। সো ইউ1 কমা ইউ1। এখন ইউ1 কমা ইউ1 মানেই হচ্ছে ইউ1 ম্যাগনিটিউড স্কোয়ার। তাহলে ভেতরে পড়ে থাকে ইউ1 কমা ভি2। আহ ইউ1 কমা ভি2, আর ইউ2 হচ্ছে, এক সেকেন্ড, ইউ2-র এক্সপ্রেশন যদি বসে তাহলে এইখানে কত আসার কথা ছিল, ভি2 আসার কথা ছিল। ভি2 কমা, সরি, এখানে ভি2 কমা ইউ1 আসার কথা ছিল, ভি2 কমা ইউ1। সো সিমেট্রি বলতেছে ভি2 কমা ইউ1 আর ইউ1 কমা ভি2 দুইটা সেম, সো এরা দুজনে কাটাকাটি যায়, রেজাল্ট আসে জিরো। অর্থাৎ সিম্পলি এই ইউ2-র উভয় পক্ষে ইউ এই এই পাশে একটা ইউ1, এই পাশে একটা ইউ1 নিয়ে যদি ডট প্রোডাক্ট নেন তাহলে কাটাকাটি গিয়ে সব জিরো এসে পড়ে, তার মানে ইউ1 ইউ2 যে লম্ব এটা প্রমাণিত। এই লম্ব আসার জন্য এখানে জিরোটা আসা লাগছে, জিরোটা আসার জন্য এই কাটাকাটিটা যাওয়া লাগছে, এবং তারপরে সাবট্রাকশনটা হওয়া লাগছে। এই লজিকটাতে যদি ফোকাস করেন তাহলে আমরা স্টেপ 3টা কি হবে দেখে দেখে লিখে দিতে পারি। স্টেপ 3, ইউ3 আসবে হচ্ছে এই একইভাবে এই ভি3টাকে ব্যবহার করে সেম স্ট্রাকচারের ভেক্টর লিখবো। তাহলে ইউ3 আসবে হচ্ছে ভি3 মাইনাস এখানে যে টার্মটা অলরেডি আছে সেটা, দ্যাট ইজ ইউ1 কমা ভি2 বাই ইউ1 স্কোয়ার ইন্টু ইউ1, মাইনাস এইটার দেখা দেখি আরেকটা টার্ম আসবে। একটু আগে স্টেপ 2-তে ইউ2 পেয়ে গেছি, ওই ইউ2টা এখন ইউজ করবো, ইউ2 কমা ভি3 ডিভাইডেড বাই ইউ2 স্কোয়ার ইন্টু এখানে একটা ইউ2 ভেক্টর। এই যে ভি3টাকে আমি এখানে ইউজ করলাম আর এখানে ইউজ করলাম। এইভাবে যদি একটা ইউ4ও লেখা লাগে একই আর্গুমেন্ট, মানে একই ছন্দে বা একই ট্রেন্ডে আপনি ইউ4 ইউ5 এরকম এন সংখ্যক ভেক্টর জেনারেট করতে পারবেন। প্রত্যেক স্টেপে একটা একটা করে টার্ম বাড়তে থাকবে। এই প্রসেসটার নামই হচ্ছে গ্রাম শ্মিট প্রসেস। আমরা একটা এক্সাম্পল দেখবো, মানে এটা থিওরিটিক্যাল টার্মসে বলছি আইডিয়াটা বোঝার জন্য। স্টিল কারো কাছে একটু অস্বস্তি লাগতে পারে বিকজ সব থিওরিটিক্যাল টার্মস, আমরা একটু অ্যাকচুয়াল নিউমেরিক্যাল এক্সাম্পল দিয়ে দেখবো। তার আগে এই পর্যন্ত কারো কোনো ডাউট আছে কিনা বা কনফিউশন আছে কিনা? অলরাইট। সো আমরা একটা প্রবলেম দেখি। অ্যাপ্লাই গ্রাম শ্মিট প্রসেস
to transform the basis B equals to U1, U2, U3 for R3 into an orthogonal and then an orthonormal basis. সলিউশনে যাই। আচ্ছা, সো ও হিয়ার U1 এর পরিচয় হচ্ছে 1 1 1, U2 এর পরিচয় হচ্ছে 1 1 0, সরি 0 1 1, and U3 এর পরিচয় হচ্ছে 0 0 1। স্টেপ 1, V1 হচ্ছে সিম্পলি U1, যেটা কিনা যা আছে তাই। স্টেপ 2, V2 হচ্ছে V1 মাইনাস এই V1 এর সাথে সরি এখানে U2 ছিল, প্রবলেমে গিভেনটা ইউ দিয়ে আর যেটা বাইর করবো সেটা ভি দিয়ে ধরতেছি, আর যখন আমরা থিওরেম লিখছি তখন উল্টাটা ছিল, গিভেনটা ভি দিয়ে, যাদেরকে বের করছি অর্থগোনাল তারা ইউ দিয়ে। এটা আসলে কোনো ব্যাপার না, আপনারা বুঝতে পারতেছেন। সো V2 হচ্ছে U2 মাইনাস V1 এবং U2 এর ইনার প্রোডাক্ট ডিভাইডেড বাই V1 স্কোয়ার ইন্টু V1। তাহলে কোথায় কাকে বসাবো? U2 এর পরিচয় হচ্ছে 0 1 1 মাইনাস, আর এটা ইউক্লিডিয়ান স্পেস যেহেতু R3, তার মানে এখানে আমরা স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্ট ইউজ করতেছি, মানে ডট প্রোডাক্ট। তাহলে V1 আর U2 ডট প্রোডাক্ট, V1 হচ্ছে আমি U1 যাকে ধরছি সেই, সো 1 1 1 এর সাথে ডট প্রোডাক্ট হচ্ছে U2 গিভেন সেকেন্ড বেসিসটা, সেটা হচ্ছে 0 1 1, আর নিচে হচ্ছে V1 এর ম্যাগনিটিউড, তার মানে √1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, আর লাস্টে শুধু V1, তার মানে 1 1 1। তো এটা √3, আর এই ডট প্রোডাক্টটা করে ফেলি 1 × 0 প্লাস 1 × 1 প্লাস 1 × 1 2, তাহলে 2/√3, 2/√3 এই সবগুলা ওয়ানের সাথে গুণ হচ্ছে। তাহলে 0 মাইনাস 2/√, আচ্ছা √3 তো না, ও একটা স্কোয়ার আছে, মানে খালি 3। সো 0 - 2/3 হচ্ছে -2/3 প্রথম কোঅর্ডিনেটটা, 1 - 2/3 মানে 1/3 হচ্ছে দ্বিতীয় কোঅর্ডিনেটটা, আর তৃতীয় কোঅর্ডিনেটটা দ্বিতীয়টা সেম দেখতে। সো -2/3 1/3 1/3। কারো বুঝতে কোনো সমস্যা আছে কিনা? স্টেপ 3 জাস্ট একই ভাবে, কিছুই না, এটা জাস্ট অ্যালগোরিদম ফলো করা। V3 তার মানে হচ্ছে U3 মাইনাস V1 কমা U2 ডিভাইডেড বাই V1 স্কোয়ার ইন্টু V1 মাইনাস V2 কমা U3 বাই V2 স্কোয়ার ইন্টু V2। ভ্যালু যদি বসাই, U3 এর পরিচয় হচ্ছে 0 0 1 মাইনাস V1 আর U2, V1 U2 বেসিক্যালি এটা তো একটু আগে আমরা বেরই করছি, তাই না? এটা আসছিল কত, এক সেকেন্ড প্লিজ। ও এখানে একটা কোনো কিছু দিয়ে বললি, একটু একটু আমি কারেকশন থাকতে পারে, একটু একটু এক সেকেন্ড দেন। V3 মাইনাস, আচ্ছা U1 গুলা সিঙ্ক্রোনাইজ কন্টিনিউয়াসলি বাড়তে থাকবে, ইনার প্রোডাক্ট এখানে প্রতিবার V3 নিব। ওকে,
সো এইখানেও প্রতিবার U3 নিব। এনিওয়ে, V1 এর পরিচয় ছিল হচ্ছে 1 1 1 ডট, U3 হচ্ছে লাস্ট ম্যান 0 0 1 ডিভাইডেড বাই V1 স্কোয়ার, সেটা 3 আসছিল, ইন্টু V1 হুইচ ইজ 1 1 1 মাইনাস V2 কমা U3। সো V2 কিছুক্ষণ আগে বের করছি, -2/3, 1/3, 1/3 ডট, U3 কোথায়? U3 হচ্ছে 0 0 1 ডিভাইডেড বাই V2 ম্যাগনিটিউড স্কোয়ার। V2 কোথায়? এটা। সো 1/9 প্লাস 1/9 প্লাস 4/9, 4 5 6/9, 2/3 ইন্টু লাস্টে V2 হুইচ ইজ অফকোর্স -2/3, 1/3, 1/3। এটাও যদি সব ক্যালকুলেশন করেন, সিলি ক্যালকুলেশন, ক্যালকুলেশন শেষে রেজাল্ট আসে হচ্ছে 0 - ½ হাফ। সো ব্লাইন্ডলি জাস্ট অ্যালগোরিদম ফলো করবেন, অ্যান্ড আপনারা তিনটা ভেক্টর পেয়ে যাচ্ছেন যারা পরস্পর লম্ব কিনা। আপনি চাইলে ম্যাচও করতে পারেন, যেমন আপনি এই লোকটার সাথে এই লোকটাকে ডট করে দেখেন, 2/3 -2/3 জিরো হয়ে যায়। আবার এই লোকের সাথে এই লোককে ডট করেন, 1/6 -1/6 জিরো হয়ে যায়। ফার্স্টেরটা লাস্টেরটা ড্রপ করেন, তাহলে হাফ মাইনাস হাফ জিরো হয়ে যায়। তার মানে এরা পেয়ার ওয়াইজ প্রত্যেকের সাথে প্রত্যেকের ডট প্রোডাক্ট জিরো। এখন আমার এই হচ্ছে আমার অর্থোগোনালাইজ হয়ে গেছে, সো দিস ইজ ডান। আর অর্থ নর্মালটা আমি আর করলাম না, অর্থ নর্মাল করলে আসলে এদের প্রত্যেককে তার ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করতে হতো। সো এইটা কনভার্ট হয়ে হবে হচ্ছে জাস্ট 1/√3 × 1 1 1। এইটা কনভার্ট হয়ে হবে হচ্ছে এই -2/3, 1/3, 1/3 জাস্ট ডিভাইড হবে ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড √ওভার 4 5 6/9, 2/3, সো √3/2। সো √3/2 দিয়ে মাল্টিপ্লাই হবে। থ্রি, হ্যাঁ ঠিক আছে, মিলছে। আর লাস্টেরটা হচ্ছে √1/4 প্লাস 1/4 মানে হাফ, 1/√2 দিয়ে ডিভাইড হবে, সো √2 ইন্টু 0 - ½ হাফ। এটা তখন অ্যান্সার। আচ্ছা, ওর ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড হবে, রাইট? সো হ্যাঁ ঠিক আছে। সো ফাইনালি এভাবে আমরা অর্থনর্মাল বেসিস কনস্ট্রাক্ট করতে পারতেছি, যদি আমার গিভেন বেসিস অর্থগোনাল অর্থনর্মাল কিছু না হবে। এই পুরো প্রবলেম এবং প্রসেসে আমি দুই একবার কারেকশন করছি ব্যাক করে করে, বাট আসলে ডিরাইভ তো করে দেখাই নাই, এখান থেকে ইনটিউটিভ ডেভেলপমেন্টটা দেখাইছি এবং একটা স্টেপের জন্য দেখাইছি, অন্য স্টেপটা আমি জাস্ট দেখে দেখে বই থেকে লিখে দিছি। এটা আমার ওই গ্রাউন্ড স্মিথ হচ্ছে, আহ, এই অ্যালগোরিদমটা আপনারা পাবেন হচ্ছে অ্যান্টনের বইয়ের পেজ 371। সো অ্যান্টন পেজ 371 অ্যালগোরিদমটাও লেখা আছে। যদি আমার এখানে বুঝতে ভুল হয়ে থাকে অথবা লেখা বুঝতে কষ্ট হয়, অথবা আমি দুই একবার কারেকশন করছি, কনফিউজ ফিল হয়, কোনো সমস্যা নেই, অ্যান্টনের 371 পেজে গেলেই পেয়ে যাবেন ক্লিয়ারলি। এন্ড এই প্রবলেমটা অ্যান্টনের বই থেকে নেওয়া। কারো এই পর্যন্ত বুঝতে কোনো সমস্যা আছে কিনা? ওকে, এইবার আমি আমাদের আজকের টার্গেট টপিকে আসি। ফার্স্ট টার্গেট টপিক, কিউ আর ডিকম্পোজিশন। ধরা যাক আমাদেরকে কোন একটা ম্যাট্রিক্স দেয়া আছে এ, এনি m/n ম্যাট্রিক্স। আচ্ছা, এক সেকেন্ড প্লিজ। এই এ ম্যাট্রিক্সের কলাম কয়টা, রো কয়টা? উত্তর হচ্ছে m নাম্বার অফ রোজ এন্ড n নাম্বার অফ কলামস, রাইট? সো ওর এই যে n নাম্বার অফ কলামস, এদেরকে আমি যদি টেস্ট করে দেখি যে এই কলামগুলা, ধরা যাক এই এ ম্যাট্রিক্সটা দেখতে এরকম, U1
ফার্স্ট কলাম U1, সেকেন্ড কলাম U2, লাস্ট কলাম UN। এখন এদেরকে যদি আমি গ্রাম স্মিথ প্রসেস অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করে এদেরকে যদি Q1, Q2 আপ টু UN এইভাবে কনফার্ম করি, যেখানে হচ্ছে QIs নট অনলি অর্থোগোনাল বাট অর্থোনর্মাল। মানে গ্রাম স্মিথ প্রসেস শেষ করেই থামি নাই, এরপর আবার ম্যাগনিটিউড দিয়ে ভাগ করা হয়ে গেছে। তাহলে এই ম্যাট্রিক্সের নাম দিলাম কিউ। তাহলে এই এ, আমার কোয়েশ্চেন হচ্ছে রিলেশন বিটুইন এ অ্যান্ড কিউ। এটা হচ্ছে আমার মেইন টার্গেট, যে অরিজিনাল যে ম্যাট্রিক্সটা আমার কাছে ছিল, যার প্রত্যেকটা কলাম এক একটা কলাম ভেক্টর যারা অর্থোগোনাল না, সামহাও ওদেরকে বেসিসের মতো করে ইমাজিন করে আমি আসলে এইরকম অর্থনর্মালাইজড আরেকটা কলাম ভেক্টর বলা আরেকটা ম্যাট্রিক্স ফর্ম করছি কিউ। সেক্ষেত্রে এ আর কিউ এর মধ্যে সম্পর্কটা কি হবে, এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। আমি একটু দেখি কি হবে। দেখেন, এই কমন সেন্স বলতেছে এই যে U1, U2 ইত্যাদি ভেক্টর, যেহেতু এই কলামগুলা মিলে যেই ভেক্টর স্পেসটাকে স্প্যান করে, সেই একই স্পেসকে এই কলামগুলাও স্প্যান করে, কিন্তু এই বেসিসের পরিচয় হচ্ছে এরা অর্থনর্মাল। তার মানে এই স্পেস, এদেরকে যদি বেসিস চিন্তা না করে জাস্ট সাম র্যান্ডম ভেক্টর ফ্রম দ্য কলাম স্পেস চিন্তা করি, তাহলে এই ভেক্টরটাকে অবশ্যই ওই Q1, Q2 আপ টু QN ভেক্টর গুলা লিনিয়ার কম্বিনেশন এক্সপ্রেস করা যাবে, বিকজ এরা তো বেসিস ফর্ম করে, ইউ গুলাও বেসিস ফর্ম করে, কিউ গুলাও বেসিস ফর্ম করে। আমি পার্টিকুলারলি ইন্টারেস্টেড এই ভেক্টরটাকে এই বেসিসে লিনিয়ার কম্বিনেশন এক্সপ্রেস করতে। এবং আজকের ক্লাসে শুরুর বা এই শুরুর একটু পরের দিকে আমরা পেয়ে গেছি যে ভেক্টরগুলো যদি অর্থ নর্মাল হয়, তখন এই কম্পোনেন্ট গুলা লিনিয়ার কম্বিনেশনে প্রকাশ করতে গেলে কি হয় আমার জানা হয়ে গেছে। সেখান থেকে আমরা বলতে পারি যে ওর সাথের কোএফিসিয়েন্ট গুলা হবে হচ্ছে ওই U1 ভেক্টর যাকে আমি বের করতে চাচ্ছি তার সাথে এই Q1 এর ইনার প্রোডাক্ট নিলেই হচ্ছে, ম্যাগনিটিউড অফ Q1 স্কোয়ার দিয়ে ডিভাইডও করা লাগতেছে না, বিকজ ম্যাগনিটিউড 1 হয়ে আছে। একইভাবে এইখানে U1 কমা Q2 ইত্যাদি, এখানে হবে হচ্ছে U1 কমা QN। একইভাবে U2 এর ক্ষেত্রে আমি লিখতে পারি এটা হচ্ছে U2 কমা Q1 ইন্টু Q1, U2 কমা Q2 ইন্টু Q2 ইত্যাদি, ফাইনালি U2 কমা QN ইন্টু QN। এভাবে আমি এন এ UN পর্যন্ত আমি এক্সপ্রেস করলাম। তাহলে আপনারা বোধহয় বুঝতে পারতেছেন যে আমি এটাকে মেট্রিক্স ফর্মে লিখতে পারি, U1 থেকে শুরু করে UN ইকুয়ালস টু হবে হচ্ছে একটা বড় মেট্রিক্স টাইমস Q1 থেকে শুরু করে QN, যেখানে কোএফিসিয়েন্ট গুলো হবে হচ্ছে ম্যাট্রিক্সের এলিমেন্ট গুলা। সো এইটা হবে ফার্স্ট এলিমেন্ট, এটা সেকেন্ড, এটসেট্রা। সো এইখানে আসবে হচ্ছে U1 কমা Q1 এটসেট্রা। তাহলে এই যে বিশাল ম্যাট্রিক্সটা আসলো, আহ এই ম্যাট্রিক্সের পরিচয় কি? অথবা আমরা আরেকটা চিন্তা করি, এই লোকটাকে যদি আমি বায়ে আনতে চাই, তাহলে আমি শুধু রো ভেক্টর হিসেবে লিখে ফেললে চলে কিনা? অর্থাৎ এই সেম জিনিসটাকে আমি লিখতে চাই Q1 আপ টু QN ইন্টু এই বিশাল ম্যাট্রিক্সটা, একই প্রোডাক্ট হবে। কারণ এই প্রোডাক্টটা এইটাও একটা নাম্বার, এটা একটা ভেক্টর, নাম্বারটা ডানে লিখি না বায়ে লিখি ডাজেন্ট ম্যাটার। সো ওই সেন্সে আমি বাম পাশে আনতে পারি, কিন্তু সেক্ষেত্রে ডাইমেনশনের জন্য এটাকে ট্রান্সপোজ করা লাগতেছে। কিন্তু না, সেক্ষেত্রে ম্যাচ করবে না। তার কারণ হয়েছে এইটা 1/something ম্যাট্রিক্স হবে, কিন্তু n/something। সেই লাস্টের যে অংশটা, এটা লেখা যাচ্ছে না। সমস্যা নেই, লেখা না গেলেও সমস্যা নেই, আমার যা দরকার সেটা আসতেছে। তাহলে আহ, আমি এখন যদি বোথ সাইড ট্রান্সপোজ নিয়ে ফেলি,
So আমি এইখানে একটা বড় করে ট্রান্সপোজ দিলাম, আর এই পুরাটা হচ্ছে ট্রান্সপোজ দিলাম। তাহলে যেটা হবে, আমরা জানি যে এ বি হোল ট্রান্সপোজ ইকুয়ালস টু বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ। তার মানে এইবার ওই কিউ ওয়ানটা আগে এসে পড়বে এবং কিউ ওয়ান থেকে কিউ এটা ট্রান্সপোজ হয়ে যাবে। ইন্টু এই বিশাল ম্যাট্রিক্সটার নাম যদি আমি দিই কিউ ড্যাশ, তাহলে পাশে আসবে হচ্ছে কিউ ড্যাশের ট্রান্সপোজ। এবং আপনারা যদি খেয়াল করেন যে এইটাই আসলে কলাম কলাম করে লিখলে এই লোকটা, আর বাম পাশের এইটাও যখন ট্রান্সপোজ হয়ে যাবে তখন হয়ে যাবে হচ্ছে ইউ ওয়ান থেকে ইউএন। একেও যখন আমি কলাম কলাম করে লিখতেছি আমি পেয়ে যাচ্ছি হচ্ছে এই লোক। সো এ এবং কিউ এর মধ্যে আমি আসলে সম্পর্ক পেয়ে গেছি। এইটা হচ্ছে আমার এ ম্যাট্রিক্স, এইটা হচ্ছে আমার কিউ ম্যাট্রিক্স, আর এই লোকটার নাম আমি দিলাম আর। তাহলে আমি এ ম্যাট্রিক্স কে সাম কিউ টাইমস আর আকারে লিখতে পারছি, যেখানে কিউ এর পরিচয় কি, কিউ এর পরিচয় হচ্ছে এ ম্যাট্রিক্স এর কলাম স্পেস কে অর্থোনর্মালাইজ, কলাম স্পেসের বেসিস গুলাকে অর্থোনর্মালাইজ করছি, অর্থাৎ এ ম্যাট্রিক্স এর কলাম গুলাকে বেসিস ভেক্টর চিন্তা করে গ্রাম শ্মিট অ্যাপ্লাই করে অর্থোনর্মালাইজ করছি, করে আবার ওই কলাম গুলাকে রিটার্ন বসায় দিয়ে যে নতুন ম্যাট্রিক্সটা পেয়েছি সেটা হচ্ছে কিউ। তাহলে এই এ আর এই কিউ এর মধ্যে সম্পর্ক হচ্ছে এইরকম একটা সম্পর্ক, যেখানে আর এর পরিচয় কি, আর এর পরিচয় হচ্ছে এক্স্যাক্টলি এই কোএফিসিয়েন্ট গুলা দিয়ে দিয়ে বানানো একটা ম্যাট্রিক্স। সো আর এর পরিচয় হচ্ছে দেখতে এরকম যে ইউ ওয়ান কমা কিউ ওয়ান, ইউ টু কমা কিউ ওয়ান, ইউএন কমা কিউ ওয়ান। এবার লাস্টেরটা হচ্ছে ইউ ওয়ান কমা কিউ এন, এখানে আসবে হচ্ছে ইউএন কমা কিউএন। সো যদি আমাকে এখন বলে যে এ ম্যাট্রিক্স কে কিউ আর ডিকম্পোজ করো, আমি বুঝবো যে এইরকম একটা কিউ আর একটা আর বের করতে হবে। তারপর অনেক সময় ভেরিফাই করতে বলে যে আসলে ডিকম্পোজ ঠিক মতো হয়েছে কিনা, সো কিউ আর আর লাস্টে মাল্টিপ্লাই করে দেখাই দিতে বলে যে এই আসে কিনা। এখন আমি যদি একটা প্রবলেম বানাই যেখানে এ ম্যাট্রিক্স হচ্ছে ওই একটু আগে যেই তিনজনকে গ্রাউন্ড প্রসেস করছি সেই তিনটা, 0 1 1 0 0 1, ঠিক ওই ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি ভেক্টরকেই কলাম ধরে আমি এখানকার ইউ ওয়ান ইউ টু আর ইউ থ্রি কে কলাম ধরে আমি একটা এ ম্যাট্রিক্স দিছি, এবং প্রশ্ন বললাম যে ফাইন্ড কিউ আর ডিকম্পোজিশন। তাহলে প্রথমেই কিউটা বের করতে হবে। উত্তর হচ্ছে এই একটু আগে যে অঙ্কটা করছি পুরো অঙ্কটা করতে হবে, পুরো অঙ্ক শেষে ফাইনাল যে রেজাল্ট গুলো পাইছি সেই রেজাল্ট গুলাকে কলাম আকারে বসাই দিতে হবে। যেমন রেজাল্টে এখানে এটাকে পাইছিলাম হচ্ছে 1/√3 টাইমস 1 1 1। তাহলে কিউ এর পরিচয় হচ্ছে প্রথম কলাম 1/√3 1/√3 1/√3। এবার আসি দ্বিতীয় কলাম, এখানে কি হবে, দ্বিতীয়টা আসছিল হচ্ছে এই 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 ভেক্টরটা √3/2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে ফাইনালি যে ভেক্টরটা আসে সেটাকে কলাম আকারে আমি জাস্ট লিখে দিব। লিখে দিলে আসে হচ্ছে -2/√6, হুম, 1/√6 1/√6, এন্ড একদম লাস্ট ভেক্টরটার জন্য আসে হচ্ছে 0 -1/√2 +1/√2। তো আমি কিউ পেয়ে গেলাম, এবং এখান থেকে এখানে আসতে পুরো একটা গ্রাউন্ড স্মিথ প্রসেস অঙ্ক ফলো করতে হয়েছে। এবার বাকি আর। এখন আর পাওয়ার জন্য আমাকে বুঝতে হবে এই যে কলামটা এটা আসলে কিউ ওয়ান, এই কলামটা আসলে কিউ টু, আর এই কলামটা আসলে কিউ থ্রি। একইভাবে এইটা হচ্ছে ইউ ওয়ান, এটা হচ্ছে ইউ টু, এটা হচ্ছে ইউ থ্রি। তাহলে আর হচ্ছে বসে বসে কয়েকটা ডট প্রোডাক্ট করতে হবে, ইউ ওয়ান কমা কিউ ওয়ান, ইউ টু কমা কিউ ওয়ান, ইউ থ্রি কমা কিউ ওয়ান,
বাকিটা আপনারা বুঝতে পারছেন, ম্যাট্রিক্সটা ফিল করবেন, ফিল করে রেজাল্ট কিছু একটা আনবেন। So, একটা কিউ ম্যাট্রিক্স পেলেন, একটা আর ম্যাট্রিক্স পেলেন, দুইটাকে মাল্টিপ্লাই করবেন, করে দেখবেন এই এ আসে কিনা। ভেরিফাই যদি লাস্টে করতে বলে তো করবেন, নাইলে না। অনেক সময় নিজের নিজের জন্য একটু ভেরিফাই করাটা ভালো, ক্যালকুলেটারে যেহেতু ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করা যায়, করে ফেলবেন। সো কিউ আর ডিকম্পোজিশন বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা? ওকে, এইবার এক সেকেন্ড সময় দেন, আমি নেক্সট টপিকে যাব। নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে এল ইউ ডিকম্পোজিশন। একটা টাইপের ডিকম্পোজিশন আপনারা দেখলেন এইমাত্র, দেখে বুঝে গেছেন যে আসলে ডিকম্পোজিশন আমাদের আলটিমেটলি কোনো না কোনো ফর্মে হেল্প করবে, এবং যেই যেই দুই বা ততোধিক ম্যাট্রিক্সে ভাঙতে যাচ্ছি, তাদের মধ্যে অ্যাটলিস্ট একটা বা পসিবলি একের বেশি বা সবগুলাই কোনো না কোনো স্পেশাল ফরম্যাটের যারা আমার হেল্পফুল। যেমন এই কিউটা অর্থ নর্মালাইজ হয়ে আছে, এটা আমার জন্য হেল্পফুল। অরিজিনাল যে এ, তার কলাম স্পেসের থেকে তার কলাম স্পেস নিয়ে কাজ করতে গেলে এর বদলে কিউটা আমাকে বেশি হেল্প করতেছে। অনেক ক্ষেত্রে কিউ আর ডিকম্পোজিশন এর জন্য কাজে লাগে। এলইউ ডিকম্পোজিশনের এই এল স্ট্যান্ডস ফর লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আর ইউ স্ট্যান্ডস ফর আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আপনারা অনেকে বুঝে গেছেন জিনিসটা কি, যে এই একটা ম্যাট্রিক্স, তাকে আমি একটা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স টাইমস একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে যদি ভাঙি, তাহলে আমি অনেক অ্যাডভান্টেজ পাই। কিরকম অ্যাডভান্টেজ? ফর এক্সাম্পল, আপনার কাছে মনে করেন একটা সিস্টেম আছে এ এক্স ইকুয়ালস টু বি। এখন এটা যদি এল ইউ ডিকম্পোজ হয়ে থাকে, আর আপনি যদি এই ইউএক্স টাকে মনে মনে ধরেন ওয়াই, তাহলে আসলে হচ্ছে এল ওয়াই ইকুয়ালস টু বি। আপনি বুঝতে পারতেছেন যে আপনার যদি একটা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স থাকে, তাহলে এইটার জন্য সিস্টেমটাকে সলভ করা আপনার জন্য অনেক ইজিয়ার। কারণ এই ভ্যারিয়েবলটার ভ্যালু সরাসরি এটা আমরা ওই রইচলন ফর্ম বা এটসেট্রাতে নিলে যে অ্যাডভান্টেজ গুলো পাই, মানে এই, সরি আমি একটু ভুল বলছি, এই ভ্যারিয়েবলটার ভ্যালু সরাসরি বি ওয়ান। তারপর এই ভ্যারিয়েবলটার ভ্যালু ইউজ করে ওয়াই টু এর ভ্যালুটা পাবো, এই ওয়াই ওয়ান ওয়াই টু পেয়ে গেলে ওয়াই থ্রিটা পাবো। মানে খুব দ্রুত আমি সলভ করে ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি পেয়ে গেলাম। ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি যখন আমি পেয়ে যাচ্ছি, তখন আমি আবার মন দিব হচ্ছে ওয়াই গুলা পেয়ে গেছি, এবার আমি লিখবো ইউ এক্স ইকুয়ালস টু ওয়াই, ওয়াইটা এখন নোন। সো এইটা আবার আবার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, এইটার জন্য সলভ করা ইজি, খুব সহজে সলভ করে আপনি এক্স পেয়ে যাবেন। সো কোনোভাবে যদি অনেক অল্প কম্পিউটেশনাল কমপ্লেক্সিটিতে আমার এ কে এল আর ইউ এর প্রোডাক্টে ভাঙা যায়, বা কোনোভাবে যদি আমার রেডি থাকে, তাহলে এই এ কে গজেন লেমিনেশন করার থেকে আপনি এল ইউ ম্যাট্রিক্স এর কনসেপ্ট ইউজ করে, মানে এল আর ইউ এর কনসেপ্ট ইউজ করে অনেক সহজে সলিউশন সিস্টেমটা সলিউশন বের করতে পারতেছেন। সো এরকম এরকম কোন দুইটা জোড়াতে যদি আমি কখনো ভাঙতে চাই, কিভাবে ভাঙবো? এক সেকেন্ড প্লিজ। আচ্ছা, সবচেয়ে সহজ যে উপায়টা, মনে করেন আমাকে একটা ম্যাট্রিক্সই দেওয়া হইলো, সে আমরা একটা ম্যাট্রিক্স নিয়ে চিন্তা করি। প্রবলেম, ফাইন্ড an LU decomposition of A equals to 6 minus 2 0, 9 minus 1 1, 3 7 5। আচ্ছা, আপনারা অলরেডি খেয়াল করছেন আমি এখানে একটা টার্ম ইউজ করছি আর্টিকেল হিসেবে অ্যান, হুইচ মিনস এলইউ ডিকম্পোজিশন নট ইউনিক। কেউ কি আমাকে বলতে পারবেন কিউআর ডিকম্পোজিশন কি ইউনিক? আমরা যে মেথড ফলো করছি তাতে কি ইউনিকের গ্যারান্টি আছে কি? কেউ কি বলতে পারবেন?
দেখেন আমরা প্রথম বেসিস ভেক্টর কাকে, u1 ইকুয়ালস টু v1 চুজ করে ফেলছি। প্রথম বেসিসটা কাকে চুজ করতেছে তার উপর বাকি পুরাটাই ডিপেন্ড করতেছে। সো কিছু না হইলেও তিনটা দিয়ে শুরু করলে তিন রকম রেজাল্ট তো আসবেই। সো কিওয়ার্ড ডিকম্পোজিশনও ইউনিক না। তো এইখানে আমরা দুইটা মেথডে প্রবলেমটা সলভ করতে পারি। একটা হচ্ছে বাংলা মেথড, আমি a ইকুয়ালস টু, আমি 6, যেটা কিনা a আসলে, 6 - 2 0 9 - 1 1 3 7 5, এইটাকে ধরে নিব একটা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, সে a1, আচ্ছা লোয়ারের গুলো আমি এল দিয়ে এক্সপ্রেস করি, l1 l2 l3 l4 l5 l6 0 0 0 টাইমস আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। সো u1 u2 u3 0 u4 u5 0 0 u6। এখন এই দুইটাকে যদি মাল্টিপ্লাই করে দেন তাহলে একটা 3 বাই 3 ম্যাট্রিক্স আসবে, তার 9টা এলিমেন্টের প্রত্যেককে এখানকার 9টা এলিমেন্টের সাথে ইকুয়েট করে আপনি 9টা ইকুয়েশন পাবেন। ওই 9টা ইকুয়েশনকে সলভ করলেই চলতেছে। ফার্স্ট অফ অল ঘাবড়াবেন না 9টা ইকুয়েশন শুনে, কারণ মানে ইকুয়েশন গুলোর ফরম্যাট এমন থাকবে যে ভ্যারিয়েবল বেশি কিন্তু একসাথে বেশি সংখ্যক ভ্যারিয়েবল নিজেদের সাথে নিজে ওভারল্যাপ হয়ে নাই, তো সহজে ইজিলি ছন্দে ছন্দে সলভ করে জিনিসটা বের করা আসলে যায়। ফার্স্ট অফ অল, সেকেন্ড অফ অল, আমরা আমাদের কাজ অলরেডি এক ধাপ কমাইতে পারি। সেটা হচ্ছে এই u1 u4 আর u6 এর বদলে আমি 1 1 1 ধরে নিতে পারি, অথবা উল্টাটা হইতে পারে, l1 l3 l6 এর বদলে আমি এখানে ডায়াগোনালে 1 1 1 ধরে নিতে পারি। এইটা কেন? বিষয়টা হচ্ছে কি, যখন আপনি ফার্স্ট এলিমেন্টের যে কোনো ফার্স্ট এলিমেন্টের কথাই চিন্তা করেন, যে l1 × u1 প্লাস 0 × 0 প্লাস 0 × 0, আলটিমেটলি আপনি পাচ্ছেন l1 u1 = 6। আপনার আলটিমেটলি মানে আপনার ভ্যারিয়েবল হচ্ছে 1 2 3 4 5 6, ভ্যারিয়েবল এখানে 12টা, আর এখানে ইকুয়েশন হচ্ছে 9টা। সো কোনো না কোনো মানে যেহেতু আলটিমেটলি ইউনিক জিনিস না, আমার এনাফ ডিগ্রি অফ ফ্রিডম থাকতেছে, আমাকে আসলে অন্তত তিনটা ভ্যারিয়েবলের ভ্যালু ওই প্যারামিটার সলিউশনের মতো কেস আর কি, তিনটা ভ্যারিয়েবলের ভ্যালু আসলে আমার অ্যাজিউম করে নিতেই হবে। তো নিতেই যদি হয়, আমি u1টাকে 1 ধরে নিলাম, তাহলে l1টা এসে পড়লো 6। তা খামাখা ভ্যারিয়েবলের সংখ্যা না বাড়ায় আমি এখানে ডায়াগোনালে 1 1 1ই বসাই দিই। এখন আমার 6টা ভ্যারিয়েবল মাল্টিপ্লাই করলে, সরি এখানে 6টা এখানে 3টা, 9টা ভ্যারিয়েবল মাল্টিপ্লাই করলে 9টা এলিমেন্ট ইকুয়েট করে দেখবেন এভাবে যে l1 একবারই বেড়ে যাচ্ছে, l1 × 1। সো l1 একবারই 6 বেড়ে যাচ্ছে, l1 ব্যবহার করে l2 বা u2 এগুলো খুব সহজে দ্রুত বের হয়ে যাবে। সো আমার ধারণা প্রথমে l1 l2 গুলা খুব দ্রুত বের হয়ে যেতে থাকবে আর কি। যেমন এই রো এর সাথে যখন এটা গুণ করব, l2 × 1 l3 × 0 0 × 0, তাহলে l2 সরাসরি চলে আসবে হচ্ছে সেকেন্ড রো ফার্স্ট কলাম, তার মানে 9। সো l2টাও খুব সহজে 9 চলে আসবে, এটসেট্রা। সো সলভ করাটা ইজি হবে। বাট এটার থেকে একটা বেটার অ্যান্ড স্মার্টার টেকনিক আছে, টেকনিকটাকে আমি একটু দেখাই। এটা হচ্ছে এ ম্যাট্রিক্স দিয়ে শুরু করলাম, 6 - 2 0 9 - 1 1 3 7 5। আমরা এটাকে রোলচরণ ফর্ম পর্যন্ত নিব। সো এখান থেকে এক স্টেপ গেলে আসবে হচ্ছে, আমরা প্রথমে যেটা করি এই 6টাকে 1 বানাই, রাইট? সো এখানে একটা 1 আসবে, এখানে -1/3 আসবে, এখানে 0 আসবে, আর এগুলো যা আছে তাই থাক। 9 -1 1 3 7 5। আচ্ছা, এর পরের স্টেপে আমরা কি করি, এই 9 আর 3টাকে 0 বানাই। সো প্রথম রোটা যা আছে তাই থাকবে, 1 -1/3 0। সো 9 বিয়োগ করব, সো 0, 9 দিয়ে গুণ করলে 3, সো 2, এখানে আসবে হচ্ছে 9 দিয়ে, সো 1ই থেকে যাবে। আর পরেরটাকে 3 দিয়ে গুণ করবো, এখানে 0, এখানে হচ্ছে 3 দিয়ে গুণ করলে -1, সো 8 এসে পড়তেছে, আর এখানে 5 5ই থেকে যাচ্ছে।
এর পরের স্টেপে গিয়ে কি করব? এর পরের স্টেপে গিয়ে আমরা এই টুটার জায়গায় ওয়ান আনবো। সো এর পরেরটা আসবে হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান থার্ড জিরো, জিরো ওয়ান হাফ, জিরো এইট ফাইভ। নেক্সট স্টেপে হচ্ছে আমি এই এইটটার জায়গায় জিরো বানাবো, তার মানে সেকেন্ড রোকে আট দিয়ে গুণ করে। So এরপরে আসবে হচ্ছে সেকেন্ড রোটাকে আট দিচ্ছি, ওয়ান মাইনাস ওয়ান থার্ড জিরো, জিরো ওয়ান হাফ, থার্ড রো সেকেন্ড রোটাকে আট দিয়ে গুণ করে বিয়োগ করবো, জিরো জিরো ফোর বিয়োগ যাবে, সো ওয়ান। এইখানে লাকিলি ওয়ান এসে পড়ছে, লাকিলি ওয়ান এসে পড়ছে। না আসলে এখানে যদি ফাইভ আসতো তাহলে লাস্ট রোকে আবার ফাইভ দিয়ে ডিভাইড করা লাগতো। ওই সেন্সে এটা আপনাদের কাছে এখন একটু হাস্যকর লাগবে, কিন্তু আমি একটা কাজে এই কাজটা করতেছি। আমি অ্যাজ ইফ আমি ওয়ান দিয়ে ভাগ করে ওকে আবার ওয়ান বানাচ্ছি। সো জিরো ওয়ান হাফ, জিরো জিরো ওয়ান। আচ্ছা, এই যে আমি রইচেন সম্পন্ন দিলাম, আমি প্রত্যেকটা স্টেপে মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর গুলাকে নিব। এইখানে প্রথম স্টেপে মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর হচ্ছে ওয়ান বাই সিক্স, ওয়ান বাই সিক্স দিয়ে গুণ করছি। এইখানে মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর হচ্ছে এই জায়গায় জিরোটা আনার জন্য ফার্স্ট রোকে নয় দিয়ে মাল্টিপ্লাই করা রাখছিল, আর এই জায়গায় জিরোটা আনার জন্য ফার্স্ট রোকে থ্রি দিয়ে মাল্টিপ্লাই করা রাখছিল। পরের বার এই, এবার কি করছি, এই টুটাকে ওয়ান বানানোর জন্য মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর ছিল সেকেন্ড রোকে হাফ দিয়ে মাল্টিপ্লাই করছি। এরপর এবার এই আটটাকে জিরো বানানোর জন্য, সরি ওয়ান বানানোর জন্য আমি ওয়ান বাই এইট দিয়ে মাল্টিপ্লাই করছি। অ্যান্ড লাস্টলি এটা ওয়ান হয়ে গেছে তখন, কিন্তু এই লোকটাকে ওয়ান বানানোর জন্য আমি মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর ইউজ করছি হচ্ছে ওয়ান। আচ্ছা, আমার এই মেথডটা এমন ভাবে ওয়ার্ক করে যে লাস্টে যাকে পেলাম, যেটা কিনা একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, এইটা হচ্ছে ইউ। তাহলে হু ইজ এল? খুব সাবধানে দেখেন এলটা কিভাবে পাবো এই প্রত্যেকটা স্টেপের মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর গুলো থেকে। প্রথমে দেখেন, লিডিং ওয়ান বানানোর জন্য আমরা যাকে যাকে যা যা করছি, লিডিং ওয়ান এই সিক্সটাকে বানানোর জন্য আমি একটা ওয়ান বাই সিক্স মাল্টিপ্লাই করছি। So, যাকে মাল্টিপ্লাই করছি তার উল্টাটা এখানে লিখবো সিক্স। পরের বার লিডিং ওয়ান আনার চেষ্টা করছি, এখানে টু দিয়ে হাফ দিয়ে মাল্টিপ্লাই করে ওয়ান বানাইছি, তাহলে এইখানে ডায়াগোনাল আসবে হচ্ছে হাফের উল্টা টু। এন্ড ফাইনালি এখন আপনারা বুঝবেন যে আমি এখানে এই একই জিনিস আরেকবার এখানে লিখলাম। এইখানে ওয়ান ছিল, লাকিলি সবসময় থাকবে না, ওইখানে ওয়ান কে ওয়ান দিয়েই ডিভাইড করছি ওয়ান বানানোর জন্য, তাহলে ওয়ান এর রিসিপ্রোকাল হচ্ছে ওয়ান। ডায়াগোনাল এলিমেন্ট পেয়ে গেছি। লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স যেহেতু, তার মানে আহ আ- উপরে এইগুলা সব জিরো আসবে। বাকি হচ্ছে এই গ্যাপগুলা, এই তিনটা গ্যাপ ফিল আপ করতে হবে, তারাও এখান থেকে আসবে। দেখেন, যেই জায়গাগুলোতে জিরো বানাইছি, এই যে এইখানে জিরো আর এখানে জিরো আনছি, তার জন্য আমার এইখানে এই নাইনটাকে জিরো বানানোর জন্য মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর ইউজ করা লাগছিল নাইন। সো এই নাইনটাকে জিরো যেই জায়গায় যেই পজিশনে জিরোটা আনছি সেই পজিশনে আমি বসাবো নাইন, কিন্তু এইবার নিব নেগেটিভ, যাই দিয়ে মাল্টিপ্লাই করছি তার নেগেটিভটা, সো মাইনাস নাইন। এক সেকেন্ড প্লিজ। ও, মাল্টিপ্লিকেশন ফ্যাক্টরটা ইটসেলফ নেগেটিভ ছিল, রাইট? এক নাম্বারের এক নাম্বার রো এর সাথে মাইনাস নাইন গুণ করে যোগ করছি, সো মাল্টিপ্লিকেশন ফ্যাক্টরটা ইটসেলফ নেগেটিভ ছিল। এন্ড খুব সম্ভবত আর কোথাও কি জিরো বানাইছি, এই এই এইটটাকে জিরো বানাইছি এখানে, সো এই স্টেপে তাহলে ওয়ান বাই এইট তো না, সেকেন্ড রো কে মাইনাস এইট দিয়ে গুণ করে যোগ করছিলাম, দুঃখিত। ওকে, সো প্রত্যেক পজিশন যেখানে যেখানে জিরো বানাইছি, খেয়াল করে দেখেন লিডিং ওয়ান গুলাকে ওয়ান বানানোর জন্য যা দিয়ে মাল্টিপ্লাই করছি তার রিভার্সটা উল্টাটা বসাইতে হয়েছে ডায়াগোনাল গুলোতে। আর যেখানে যেখানে জিরো বানাইছি সেখানে সেখানে মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর যা ছিল তার নেগেটিভটা বসাবো। সেখানে প্লাস নাইন, এই পজিশনে জিরো আনার জন্য মাইনাস থ্রি দিয়ে গুণ করা লাগছিল, সো প্লাস থ্রি। আর এই এইটের এখানটায় উপরে মাইনাস আর দিয়ে গুণ করে যোগ করা লাগছিল, সো প্লাস এইট। এটাই হচ্ছে আমার এল।
সো ফাইনালি আপনারা একটু ভেরিফাই করবেন এই এল এর সাথে উপরে এই ইউ যাকে পেয়েছেন তাকে মাল্টিপ্লাই করলে এক্স্যাক্টলি এ ম্যাট্রিক্সই আসে কিনা। আর অফকোর্স একটু আগে শিখানো বাংলা মেথডও করতে পারেন, এরকম একদম ব্রুট ফোর্স ক্যালকুলেশন দিয়ে 6টা ভ্যারিয়েবল, 9টা ভ্যারিয়েবল 9টা ইকুয়েশন আসবে, আপ টু ইউ। আপনাদের কারো এই পর্যন্ত কোথাও বুঝতে কোনো সমস্যা আছে কিনা? অলরাইট, আমার ক্লাসের কন্টেন্ট আজকে এই পর্যন্তই। আপনাদের যেহেতু কারো কোথাও কোনো কোয়েশ্চেন নাই, সেহেতু আমি আগে রেকর্ডিংটা বন্ধ করতেছি, দেন ক্লাস ক্লোজ করবো।